আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কমিউনিটি ডেভেলপমেন্ট ভ্যালুস। বাংলায় যেটাকে বলা যেতে পারে সেটা হচ্ছে যে জনসম্পদ উন্নয়নের মূল্যবোধ কোনগুলো রয়েছে সেইটা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে জনসম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়। জনসম্পদ বলতে প্রথমে মাথায় রাখতে হবে আমরা সাধারণ মানুষের কথা বলছি, এবং জনসম্পদ উন্নয়ন আদতে এমন একটি প্রসেস বা প্রক্রিয়া যেখানে একটি সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত যে পরিস্থিতি রয়েছে তার উন্নতি হয়, এবং সেই উন্নতি সাধন প্রক্রিয়াটি পরিচালিত হবে সম্পূর্ণভাবে মানুষ অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণের দ্বারা। আমাদের সমাজের কি রিসোর্স বা আমাদের সমাজের মূল সম্পদটাই হচ্ছে মানুষ, সেই জন্য এই শব্দটিকে জনসম্পদ বলে আমরা আখ্যায়িত করছি। এবং এই সাধারণ মানুষের উন্নতির জন্য সামাজিক, অর্থনৈতিক এবং আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে সেই পরিবেশের উন্নতির জন্য যে সমস্ত পদ্ধতি বা পদক্ষেপ আমরা নিই সেইটিকেই আমরা এক কথায় বলতে পারি জনসম্পদ উন্নয়ন প্রক্রিয়া। এর লক্ষ্যটাই হচ্ছে সমাজের সাধারণ মানুষকে শক্তিশালী করে তোলা। কিভাবে শক্তিশালী করে তোলা? তাদের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতিটা যদি উন্নত করা যায় তবেই তারা তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান উন্নত হবে এবং তারা শক্তিশালী হয়ে উঠবে, যাতে তারা নিজেদের জীবনকে উন্নত এবং নিয়ন্ত্রণ করতে পারে। এইবার আমাদের জানতে হবে যে এই যে জনসম্পদ উন্নয়ন প্রক্রিয়া রয়েছে তার উদ্দেশ্যটা কি। জনসম্পদ উন্নয়নের প্রথম উদ্দেশ্যটি হচ্ছে দারিদ্র দূরীকরণ। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমাজে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যটির আমাদের অবিলম্বে দূরীকরণ দরকার সমাজের সবার উন্নতির স্বার্থে। এই দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যেই আমাদের জনসম্পদ উন্নয়ন প্রক্রিয়াগুলি আমাদের পরিচালিত হয়, যেখানে প্রত্যেকটি মানুষ, প্রান্তিক মানুষ বিশেষ করে যারা প্রান্তিক পিছিয়ে পড়া এলাকার মানুষজন আছেন, সে প্রান্তিক মানুষজনকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশীদার করে তোলা হয়, তাদেরকে কাজে যুক্ত করা হয় এবং তাদের একটা আর্থিক রোজগারের ব্যবস্থা এর মাধ্যমে করা হয়, যাতে তার ফলে তারা ন্যূনতম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ তারা সংগ্রহ করতে পারেন এবং এই রোজগারের মাধ্যমে তাদের দারিদ্র দূরীকরণ ঘটে। দ্বিতীয় উদ্দেশ্য বা দ্বিতীয় অন্যতম এর গুরুত্বটি হলো শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর বিস্তার। আমাদের সমাজে এখনো আমরা বৈষম্য মুছে ফেলতে পারিনি। আমাদের প্রান্তিক পিছিয়ে থাকা মানুষজন আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন থেকে এখনো অনেকখানি দূরে থেকে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে জনসম্পদ উন্নয়নের প্রকল্পগুলির গুরুত্ব অত্যন্ত অসীম। কারণ কোনো প্রান্তিক এলাকায় আমরা শিক্ষা বিস্তার সংক্রান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারি, অথবা স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি সংক্রান্ত কোনো প্রকল্প অংশগ্রহণ করতে পারি, এবং সেই প্রকল্পে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন এবং তার মাধ্যমে সেখানে শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর বিস্তার ঘটবে। আমরা মাথায় রাখতে পারি আমাদের রাজ্যে দুটি প্রকল্পের কথা। আমাদের যেটি পোলিও টিকা প্রকল্প রয়েছে, পোলিও অসুখটি দূর করার জন্য, সেখানে প্রত্যেকটি সাধারণ মানুষকে সচেতনতার যে অনুষ্ঠান বা সচেতনতার যে অভিযান সেখানে অংশ নেওয়ার কথা বলা হয়েছে, এবং একই সঙ্গে স্কুলগুলোতে শিক্ষাবিন্দু নিয়োগ করা হয়েছে, গ্রামের সাধারণ শিক্ষিত মানুষজন যারা স্কুলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন। জনসম্পদ উন্নয়নের তৃতীয় গুরুত্বটি হচ্ছে সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধি। আমরা আগেই বলেছি যে আমাদের সমাজে বৈষম্য একটি অন্যতম সমস্যা, তার সঙ্গে আমাদের সম্প্রীতি আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই জায়গায় দাঁড়িয়ে সমাজের প্রত্যেকটি মানুষ প্রান্তিক থেকে উচ্চ
আর্থিক বর্গের যারা রয়েছেন প্রত্যেকটি মানুষের ভেতর যাতে আভ্যন্তরীণ যোগাযোগ বৃদ্ধি পায় এবং বিভিন্ন জাতি ধর্মের মানুষের মধ্যে যাতে সম্প্রীতি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে, সেটা আমরা একবার ছোট করে বুঝে নেব। জনসম্পদ উন্নয়নের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সবসময় আমরা গুরুত্ব দিই সাধারণ মানুষের অংশীদারির ক্ষেত্রে, অর্থাৎ সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করবেন। এটা কিন্তু জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির বা যা কিছু আমাদের রয়েছে তার প্রথম এবং আবশ্যিক শর্ত। আমাদের সমাজে সংহতি বা সম্প্রীতির সমস্যার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সমাজ, আর্থিক বর্গ এবং জাতি ধর্মের মানুষ একে অন্যের সঙ্গে তারা মেশেন না। যদি এমন কোনো জনসম্পদ উন্নয়ন পদ্ধতি বা প্রকল্প থাকে যেখানে বিভিন্ন জাতি ধর্ম ভাষার মানুষ একসঙ্গে কাজ করেন, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে সামাজিক সংহতি এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। চতুর্থ গুরুত্বপূর্ণ গুরুত্বটি হচ্ছে টেকসই উন্নয়ন স্থাপন। টেকসই যে উন্নয়নের কথা আমরা বলছি, অর্থাৎ জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে আমরা এমন কিছু ডেভেলপমেন্ট পলিসি বা উন্নয়ন প্রকল্পের কথা বলছি যেগুলো দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী হবে। অর্থাৎ যদি কোনো নদী বাঁধ হয়, প্রকল্প স্থাপিত হয়, আমাদের খেয়াল রাখতে হবে সেই নদী বাঁধের ফলে সেখানে স্বাভাবিক যে ইকোসিস্টেম বা পরিবেশ রয়েছে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। কোনো জায়গায় যদি কোনো কারখানা স্থাপন করা হয় তাহলে দেখতে হবে সেখানে তাপবিদ্যুৎ প্রকল্পের ফলেই হোক বা যেভাবেই হোক পরিবেশ দূষণ হচ্ছে কিনা, এবং সেই উন্নয়ন প্রকল্পটি দীর্ঘমেয়াদীভাবে সেখানকার সাধারণ মানুষের উপকারে আসছে কিনা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে যে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি চলছে তার অন্যতম আবশ্যিক শর্তই হচ্ছে যে সেই জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি টেকসই হতে হবে, অর্থাৎ সেগুলি একই সাথে দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী হবে। এবার আমরা জনসম্পদ উন্নয়ন যে প্রকল্পগুলির কথা বলেছি এতক্ষণ ধরে তার কিছু উদাহরণ শুনে নেব যেটা আমাদের চারপাশে আমরা দেখতে পাই। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা, আমরা জানি যে প্রত্যেকটি ব্লকে একটি করে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আমরা যদি দিল্লি উদাহরণ ধরি, সেখানে প্রতিটি মহল্লা বা পাড়ায় একটি করে মহল্লা ক্লিনিক রয়েছে, যার মাধ্যমে প্রতিটি প্রান্তিক মানুষকে বা সাধারণ মানুষকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যেতে পারে। আমাদের পশ্চিমবঙ্গে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা আইসিডিএস কর্মী রয়েছেন, তারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, তারাও কিন্তু গ্রামের মহিলাদের ভেতরে সাধারণ স্বাস্থ্য সচেতনতার পাঠ দেন, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের খেয়াল রাখেন। এইভাবে এই প্রকল্পগুলির মাধ্যমে প্রতিটি সাধারণ মানুষকে অংশীদার করে তোলা সম্ভব হয়েছে এবং আমরা স্বাস্থ্য সচেতনতা কিছুটা হলেও ছড়িয়ে দিতে পেরেছি। স্বনির্ভর গোষ্ঠী গঠন, আমাদের দেশে প্রান্তিক মহিলা যারা আর্থিকভাবে স্বনির্ভর নন, অনেক ক্ষেত্রে তারা হয়তো অ্যাসিড আক্রান্ত বা কোনো জটিল ক্যান্সারের মতন অসুখে আক্রান্ত, তাদের রোজগারের জন্য সরকার থেকে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীতে একাধিক মহিলা থাকেন, তাদের একজন নেতৃত্ব দান করেন, তারা বিভিন্ন সরকারি প্রকল্পের ভার পান, অংশীদারিত্ব পান, সেখানে তারা কাজ করেন এবং তার মাধ্যমে তাদের আর্থিক এবং সামাজিক ক্ষমতায়ন ঘটে। শিক্ষা এবং সাক্ষরতা কর্মসূচি, আমাদের দেশে একসময় অপারেশন ব্ল্যাকবোর্ড হয়েছে সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলার জন্য। বিভিন্ন সাক্ষরতা প্রকল্প বা লিটারেসি ড্রাইভ করা হয়েছে, যেখানে আমরা সাধারণ মানুষকে স্বাক্ষর করে তোলার চেষ্টা করেছি এবং সেই প্রকল্প এখনও আমাদের অ্যাডাল্ট লার্নিং প্রসেস যেগুলো রয়েছে, এবং যে বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আমরা এই লেকচারটি শুনছি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, এর উদ্দেশ্যই কিন্তু প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা। চতুর্থ উদাহরণটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ প্রকল্প। পরিবেশ আমাদের পৃথিবীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মনুষ্য সমাজের বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আমাদের শিল্পায়নের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশ এবং পরিবেশগত ভারসাম্য এই মুহূর্তে একটি অত্যন্ত আতঙ্কের জায়গায় রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে, পৃথিবী থেকে সবুজ হ্রাস হচ্ছে, পৃথিবীতে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে যা কিছু মানব সম্পদের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি আমরা গ্রহণ করব, মাথায় রাখতে হবে সেগুলি যেন আবশ্যিকভাবে পরিবেশকে বাঁচিয়ে করা হয়। অর্থাৎ কোথাও একটি বন সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হলো, আমরা জানি আমাদের বক্সা জয়ন্তীতে রয়েছে, অভয়ারণ্য রয়েছে, এবং সেই প্রকল্পে সেখানকার যারা সাধারণ মানুষ তাদেরকে অংশীদার করা হলো, তাহলে সেক্ষেত্রে তারা সেখানে কাজ পাবেন এবং একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যেটা আমাদের দেশে অনেকগুলি রিজার্ভ ফরেস্ট বা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই চলছে। এবার আমরা আমাদের মূল বিষয়ে আসবো, সেটা হচ্ছে যে জনসম্পদ উন্নয়নের যে মূল্যবোধগুলি রয়েছে বা কি ভ্যালুজের কথা বলছি সেগুলো কি কি, সেগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা একদম যেগুলো প্রাথমিক মূল্যবোধ, অর্থাৎ একদম যদি ধরে নেওয়া যায় যে প্রধান বৈশিষ্ট্য বা প্রধান মূল্যবোধগুলি রয়েছে, সেগুলিকে আগে প্রথমে আমরা আলোচনা করে নেব। সেগুলি হলো যথাক্রমে সামাজিক ন্যায়, সামাজিক সমতা, ক্ষমতায়ন, অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন। সামাজিক ন্যায় বলতে আমরা কি বুঝি? আমরা একটা কথা বারবার হয়তো বলছি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে প্রতিটি সদস্যদের ভেতরে বৈষম্য রয়েছে। আর্থিক বৈষম্য, সামাজিক অবস্থানের বৈষম্য, শিক্ষার বৈষম্য, সমাজের যে ক্ষমতা রয়েছে তার বৈষম্য, যে কারণে আমরা সোশ্যাল মোবিলিটির কথা বলি, সামাজিক সচলতার কথা বলি। কিন্তু যতক্ষণ এই বৈষম্যটি থেকে যাবে, ততক্ষণ আমাদের সমাজে প্রতিটি মানুষের জন্য আমরা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না। সেই জন্য আমাদের এই জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির অন্যতম মূল্যবোধ হলো যাতে এটি সমাজের সকল সদস্যদের জন্য ন্যায্য এবং সমসুযোগ নিশ্চিত করতে পারে। অর্থাৎ এইরকমটা না হয় যে এই মুহূর্তে কোনো প্রান্তিক দরিদ্র পরিবারের বাড়ির ছেলেটি স্কুলে যাওয়ার সুযোগ যেন সে না হারায়। সে যেন, যে ছেলেটি হাইরাইজে থাকছে, যার বাবা মা অত্যন্ত আর্থিকভাবে সচ্ছল, তার সঙ্গে একইভাবে স্কুলে যেতে পারে এবং বেড়ে ওঠার সমস্ত সুযোগগুলো যেগুলো রাষ্ট্র বা সিস্টেম তাকে দিচ্ছে, সেগুলি আর 5টি বাচ্চার মতো সেও যেন সমানভাবে পায় এবং তার ক্ষেত্রে যেন কোনোভাবে আর্থিক দারিদ্র্য বা অন্য কোনো সামাজিক সমস্যা তার বেড়ে ওঠার পিছনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। সামাজিক বৈষম্য দূর করা আমাদের আরেকটি অন্যতম উদ্দেশ্য বা অন্যতম, এক্ষেত্রে বলছি আমরা, গুরুত্বপূর্ণ মূল্যবোধ। সামাজিক বৈষম্য জনসম্পদ উন্নয়নের মাধ্যমে কিভাবে দূর হতে পারে? আমাদের সমাজে, আমাদের দেশে এই সামাজিক বৈষম্য মূলত আর্থিক এবং আর্থের সঙ্গে জাতিভেদ, শিক্ষাগত, এই দুটি বিষয় জড়িয়ে থাকে। যদি কোনো পিছিয়ে পড়া প্রান্তিক সমাজকে আমরা তুলে আনতে চাই, আমরা যদি সামাজিক বিকাশের মূলধারায় তুলে আনতে চাই, তাহলে তাদের আর্থিক রোজগারের ব্যবস্থা করে দিতে হবে এবং তার সঙ্গে শিক্ষার আলো তাদের মধ্যে পৌঁছে দিতে হবে। জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির অন্যতম অংশ হচ্ছে বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প। অর্থাৎ সেই শিক্ষামূলক প্রকল্পগুলোর মাধ্যমে আমরা যদি সেই প্রান্তিক পিছিয়ে পড়া শিশুদের স্কুলে নিয়ে আসতে পারি, একই সাথে তাদের বাবা মার আর্থিক রোজগারের মাধ্যমে তাদের শিক্ষার অধিকার, বেড়ে ওঠার অধিকারটাকে সুনিশ্চিত করতে পারি, তাহলে সামাজিক বৈষম্যটা দূর হওয়া সম্ভব। এবং তার সাথে অবশ্যই মাথায় রাখতে হবে যে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি মানবাধিকার প্রচারের কাজও করে। মানবাধিকার বলতে যে প্রতিটি মানুষের এই পৃথিবীতে কিছু মৌলিক অধিকার রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলি হচ্ছে সেই সমস্ত মৌলিক অধিকারের মধ্যে। এবং তার সঙ্গে অত্যন্ত এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে প্রাসঙ্গিক যে শব্দটি বা কথাটি না বললেই নয়, নিজের মতামত প্রকাশের অধিকার। সেটি হতে পারে বিরুদ্ধ মত, কিন্তু আমার বিরুদ্ধ মত থাকলেও যেন সেটি আমি প্রকাশ করতে পারি। কোনো রকম রাজনৈতিক, আর্থিক বা সামাজিক পরিস্থিতিতে যেন এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং নিজস্ব মত প্রকাশের অধিকার কোথাও চাপা না পড়ে যায়।
জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলিতে যেখানে আমরা বারবার বলছি যে প্রতিটি সাধারণ মানুষকে সমানভাবে তার অংশীদার করে তোলা হবে এবং সেই প্রকল্পে সে যখন অংশীদার হয়ে উঠবে তখন তার মাধ্যমে সে তার দাবি বা অধিকার প্রতিষ্ঠা করতে পারে। শুধু তাই নয়, প্রতিটি মানুষ যখন প্রতিটি মানুষের সঙ্গে মিশবে, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, তখন স্বাভাবিকভাবেই তাদের ভেতর সংহতি এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং তার মাধ্যমে তারা একে অন্যের সম্পর্কে সচেতন হবে, একে অন্যের দাবি সম্পর্কে সচেতন হবে। উত্তর পূর্ব ভারতের যে বাচ্চাটি বড় হয়ে উঠছে, সে দক্ষিণ ভারতের ছেলেটির সম্পর্কেও সমানভাবে ওয়াকিবহাল হবে এবং তারা একই সঙ্গে তাদের বেড়ে ওঠাটা শেয়ার করতে পারবে এবং তাদের অধিকার রক্ষায় তারা আওয়াজ তুলতে পারবে, গলা তুলতে পারবে। জনসম্পদ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ হচ্ছে সামাজিক সমতা। এই সামাজিক সমতা বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে বৈষম্যের কথা বলছি, আমাদের সমাজে জাতিভেদের কথা বলছি, আমরা যখন সামাজিক সচলতার কথা বলছি, যেখানে আমাদের ভার্টিক্যাল মোবিলিটির মাধ্যমে মানুষ একটা স্তর থেকে উপরের স্তরে যায়, তখন আমরা স্বীকার করে নিচ্ছি যে সমাজে প্রত্যেকটি মানুষের সমান অধিকার নেই। সুতরাং যদি সমাজের আমরা সার্বিক উন্নতির কথা বলি, যে শিক্ষার মাধ্যমে আমাদের প্রথমেই বলা হয়েছে যে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে, তাহলে আমাদের সামাজিক সমতা নিয়ে আসতে হবে। এই সামাজিক সমতা নিয়ে আসাটা কিভাবে যেতে পারে? আমরা মানুষের মৌলিক অধিকারের কথা বলেছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার বিরুদ্ধ মত বা তার পক্ষ মতামত প্রকাশের স্বাধীনতার কথা বলছি। জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে প্রতিটি মানুষ, সে যে যেখানে রয়েছে, যদি সে তার দেশের, তার রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে সমতা প্রতিষ্ঠার পথ অগ্রসর হবে। অর্থাৎ একটি প্রান্তিক মানুষ এবং যিনি উচ্চবিত্ত মানুষ, তিনি যেমন একই সঙ্গে ভোট বাক্সে ভোট দিয়ে সেখানে তিনি তাদের অধিকার প্রয়োগ করতে পারেন আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে, তেমনি গণতান্ত্রিক পরিকাঠামোতে যেন প্রান্তিক মানুষটিরও সমান বলার অধিকার থাকে। অর্থাৎ তিনি যেন কোনোভাবেই, কোনো রকম কোনো চাপের কাছে তার বক্তব্যকে পিছিয়ে না দেওয়া হয়। অর্থাৎ এরকম একটা উদাহরণ নেওয়া যেতে পারে যে কোনো পাহাড়, জল, জঙ্গল, কোনো জায়গাতে যদি কোনো খনি সেখানে হয়তো স্থাপন করা হবে, কোনো কারখানা স্থাপন করা হবে, এমনটা না হয় যিনি বড়লোক ব্যবসায়ী রয়েছেন তার কথার চাপেই সেখানে সাধারণ মানুষকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেখানে একটা কারখানা হয়ে গেল, বা পাহাড়ের যারা আদিবাসী রয়েছেন তাদেরকে অগ্রাহ্য করে সেখানে গাছ কাটা শুরু হয়ে গেল। সেটা কিন্তু আমরা বলছি না। আমরা বলছি এই জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি এমনভাবে স্থাপিত হবে যেখানে প্রতিটি মানুষের বলার অধিকার থাকবে। অর্থাৎ আজকে যদি অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়াতে কোথাও কোনো কয়লা খনি হয়, সেখানে যেন সাধারণ মানুষ তাদের মতামতটা দিতে পারেন যে এর ফলে তাদের জীবনযাপন কতটা বিপন্ন হতে পারে, বা তারা কোন কোন জিনিসগুলো চাইছেন না, তাদের মতামতটা যেন সমান গুরুত্ব পায়। অর্থাৎ এইভাবে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে সামাজিক সমতা প্রতিষ্ঠা করা যেতে পারে। এবং আরেকটি, এই সামাজিক সমতার মধ্যেই আরেকটি প্রসঙ্গ আমাদের না বললেই নয়, সেটি হচ্ছে সম্পদের সমবন্টনের চেষ্টা। আমরা বলেছি যে মানুষের মৌলিক অধিকারের কথা, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির কথা বলছি আমরা। এবার এই ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের তার মৌলিক অধিকারটি যেন সে অর্জন করতে পারে। তাকে যেন খাবারের জন্য রেশনে বা কোথাও আমাদের লঙ্গরখানায় লাইন দিতে না হয়, তাকে যেন স্কুলে যাওয়ার সময় ভাবতে না হয় যে আমার স্কুলে গেলে বাড়ির কাজটা করবে কে, আমার রোজগারটা করবে কে। সেই বাবা যেন তার ছেলেকে স্কুলে ভর্তি করার সময় বা কলেজে ভর্তি করার সময় আর কত টাকা লাগবে তাই ভর্তি করব না, এই ব্যাপারটাতে তিনি না ভাবেন। জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি বারবার করে সাধারণ মানুষের সার্বিক অংশীদারিত্বের কথা বলছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি সাধারণ মানুষ যখন অংশীদারিত্বে যাবে, অংশগ্রহণ করবে এবং সেক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রত্যেকটি মানুষের
জন্য সমানভাবে লাভবান হবে, সেক্ষেত্রে সম্পদের হয়তো সমবন্টন আদর্শভাবে সম্ভব নয়, কিন্তু সম্পদ প্রত্যেকের কাছে পৌঁছাবে, কেউ নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। আরেকটি এই সামাজিক সমতার ক্ষেত্রেই বলতে হবে যে প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলি যারা রয়েছে তাদের জন্য যেন সমান সুযোগ আমরা দিই। আমরা জানি আমাদের সমাজে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গভেদ রয়েছে। আমরা জানি যে আমাদের সমাজে পুরুষতান্ত্রিক এই যে পদ্ধতি, সেখানে মেয়েদেরকে দমিয়ে রাখা হয়, পায়ের তলায় চাপিয়ে রাখা হয়, এবং সেক্ষেত্রে এটা বারবারই ঘটেছে। তারা স্কুলে যেতে পারেন না, তাদেরকে বাড়ির চার দেওয়ালের ভেতর আবদ্ধ রাখা হয়, তাদেরকে রান্নাঘরটা তাদের পৃথিবী, এমনটা আমরা কিন্তু মাথার ভেতর ঢুকিয়ে নিয়েছি বা ঢুকিয়ে দিয়েছি। এটা কয়েক হাজার বছর ধরে আমাদের একটা প্র্যাকটিস। এই যে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে, তার মাধ্যমে মেয়েদের শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের যে সেলফ হেল্প গ্রুপ বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন হাতের কাজ শেখানো হচ্ছে, যাতে তারা বাড়ির বাইরে বেরোতে পারেন। তারা আর্থিকভাবে যদি তাদের ক্ষমতায়নটা ঘটে, তাহলে সমাজের ক্ষেত্রে তারা নিজের সিদ্ধান্ত গ্রহণটা স্বাধীনভাবে করতে পারবেন, এবং সেক্ষেত্রে তারা তাদের ক্ষমতায়নের পথে আরেকটু এগিয়ে যাবেন। এবং বিভিন্ন প্রান্তিক মানুষ, তারা আদিবাসী হতে পারেন, তারা বনবাসী হতে পারেন, তাদেরকেও শিক্ষার আলোতে নিয়ে এসে, রোজগারের মধ্যে নিয়ে এসে, তারাও যেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর 5টা সাধারণ মানুষের মতোই সমান তারা যেন অবদান রাখতে পারেন। ঝুঁকিপূর্ণ গোষ্ঠী বলতে আমরা বলছি যে সমস্ত গোষ্ঠী হয়তো আমাদের স্বাভাবিকভাবেই বিলুপ্ত হওয়ার পথে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের উত্তরবঙ্গের টোটো জনগোষ্ঠীর কথা। এই টোটো ভাষাভাষীর সংখ্যা এখন কমতে কমতে খুব কম জায়গায় চলে এসেছে। তাদেরকে শিক্ষার মাধ্যমে তাদেরকে চেষ্টা করা হচ্ছে যাতে তারা উঠে আসতে পারে এবং সমাজের মূল স্রোতে তারা আমাদের সঙ্গেই সমানভাবে অংশীদারিত্ব নিতে পারে। এবং আমাদের যারা তৃতীয় লিঙ্গের মানুষজন রয়েছেন, বা আমাদের যারা LGBTQIA+ গোষ্ঠীর যারা মানুষজন রয়েছেন, তাদেরকেও এই প্রান্তিক জায়গা থেকে, যারা তারা সরে থাকেন সমাজের মূল স্রোত থেকে, আমরা তাদেরকে অংশগ্রহণ করাই না আমাদের জীবনে, যদি সেইখান থেকে তাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যদি আমাদের সমাজের মূল স্রোতে আনা যায়, তাহলে সামাজিক বৈষম্য অনেকখানি দূর হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, মহারাষ্ট্র এবং পুনেতে আমাদের যারা LGBTQIA+ কমিউনিটির যারা মানুষজন রয়েছেন, তাদের ট্রাফিক পুলিশের কাজে ব্যবহার করা হয়েছিল অত্যন্ত সফলভাবে। এবং খুব ইতিপূর্বেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটি তৃতীয় লিঙ্গের মানুষ, তিনি মাস্টার্স পড়ার জন্য তিনি সেখানে অ্যাডমিশন নিয়েছিলেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের যে কি ভ্যালুসগুলোর কথা বলছি আমরা আমাদের জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি, তার মধ্যে আরেকটি হচ্ছে ক্ষমতায়ন। ক্ষমতায়ন বলতে কি বুঝি, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ক্ষমতায়ন বলতে বোঝায় যখন একটি মানুষ, সে পুরুষ বা নারী বা অপর লিঙ্গের বা তৃতীয় লিঙ্গের মানুষ, তিনি যেই হতে পারেন, তিনি যখন নিজস্ব সিদ্ধান্ত নিজে নিতে পারেন, কারুর দ্বারা প্রভাবিত বা বাধ্য না হয়ে। সে সিদ্ধান্ত আর্থিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, কিন্তু তিনি যেন নিজের সিদ্ধান্তটা স্বাধীনভাবে নিজে নিতে পারেন। এইবার এই স্বাধীনভাবে নিজে নিয়ন্ত্রণ সিদ্ধান্তটা তিনি কখন নিতে পারবেন? যদি তিনি আর্থিকভাবে স্বাধীন হন। আমাদের সমাজে আমরা দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ কিনা যে ডোমেস্টিক ভায়োলেন্সের সময় বাড়ির মহিলারা তারা অত্যাচারিত হয়েও তারা বাইরে সেগুলো বলতে পারেন না, বা তার প্রতিকারের জন্য কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন না অনেক ক্ষেত্রেই, কারণ তারা আর্থিকভাবে রোজগার করতে পারেন না, তাই তারা স্বামীর রোজগারের উপর নির্ভরশীল। যদি তাদের আর্থিক রোজগারের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা যায় বিভিন্ন জনসম্পদ উন্নয়ন প্রকল্পে তাদের অংশীদারিত্ব ঘটিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই তারা নিজেদের কণ্ঠস্বর সমাজে সবার সামনে রাখতে পারবেন এবং তাদের জীবনের উপর তাদের নিয়ন্ত্রণটা বৃদ্ধি পাবে। সুতরাং এই ক্ষমতায়নের যে অন্যতম শর্ত, যে ব্যক্তি এবং বিভিন্ন গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী হতে পারে, রাজনৈতিক গোষ্ঠী হতে পারে, সামাজিক গোষ্ঠী হতে পারে, লিঙ্গগত গোষ্ঠী হতে পারে, তারা যেন
নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারেন এবং সেই সিদ্ধান্তের উপর তাদের নিয়ন্ত্রণ করার সক্ষমতা যেন তাদের অর্জিত হয় এবং একই সঙ্গে তাদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা গড়ে তোলার মাধ্যমে তারা সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করবেন। যখন তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন, যখন তাহলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, এবং জনসম্পদ উন্নয়ন প্রকল্পে তারা যখন অংশগ্রহণ বা পার্টিসিপেট করবেন, তার মাধ্যমে তাদের আত্মনির্ভরতা গড়ে উঠবে এবং এই দুটির মাধ্যমেই তারা আস্তে আস্তে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ কি ভ্যালুজ হচ্ছে অংশগ্রহণ। আমরা বলেছি আমাদের এই জনসম্পদ উন্নয়ন প্রকল্প যেগুলি রয়েছে তার সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটাই হচ্ছে সমাজের সবকটি মানুষের সক্রিয় অংশগ্রহণ। কারণ আমাদের এখানে উদ্দেশ্যটা একটি মানুষের উন্নয়ন নয়, প্রতিটি মানুষকে সেই উন্নয়নে সমানভাবে সামিল করা, এবং সেই জন্য উন্নয়ন প্রকল্পগুলি এইভাবে গড়ে তোলা হয় যাতে সেই সমাজে সবথেকে বেশি মানুষজন সেই কাজে অংশগ্রহণ করতে পারেন। এবং আমরা যখন উন্নয়ন প্রকল্পগুলোর ভাগ সম্পর্কে আলোচনা করেছি বা পড়েছি, তখন আমরা দেখেছি সেখানে বলা হয়েছে যে এই সামাজিক বা জনসম্পদ উন্নয়ন যে প্রকল্পগুলি, সেগুলি অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মতামত না হয় যে তারা কি ধরনের উন্নয়ন সেখানে চাইছেন এবং সেখানে তারা কি ভূমিকা পালন করতে পারবেন। এবং এই অংশগ্রহণের মাধ্যমে তাদের স্বনির্ভরতা, তাদের আত্মবিশ্বাস, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তাদের ক্ষমতায়ন সবই কিন্তু বৃদ্ধি হয়। এবং তার সাথে যখন সাধারণ মানুষ যে কোনো জনসম্পদ উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তখন তাদের একটি মালিকানা এবং দায়িত্ববোধের অনুভূতি তৈরি হয়। অর্থাৎ কিনা, যদি কোনো গ্রামের মানুষজন সেখানে কোনো জল সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন, তারা স্বাভাবিকভাবেই সেই প্রকল্পটার সঙ্গে তাদের জীবন যেহেতু জড়িয়ে আছে, তারা সেই প্রকল্পটিকে নিজের মতন করে ভাববেন। তাদের রক্ষা, সেটিকে সঠিকভাবে পরিচালনা করা, কোনো কিছুতেই তারা পিছিয়ে থাকবেন না এবং সেটা অনেক সফলভাবে চলবে। জোর করে কোনো কিছু করার থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আমরা অংশীদারিত্ব সেখানে পাব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটিতে এবার আসবো, সেটি হলো টেকসই উন্নয়ন। অর্থাৎ আমাদের যে জনসম্পদ উন্নয়নের যে কি ভ্যালুসগুলোর কথা আমরা বলছি, তার অন্যতম গুরুত্বপূর্ণ এখানে অংশ সেটি হচ্ছে টেকসই উন্নয়ন। টেকসই বলতে কি বোঝায় সেটা আমরা আরেকবার বলছি। টেকসই বলতে বোঝায় যখন যে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি আমরা গ্রহণ করছি, সেগুলি যেন দীর্ঘমেয়াদী হয়, সেগুলি যেন সাশ্রয়ী হয় এবং সেগুলি যেন পরিবেশের রক্ষার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়। অর্থাৎ এই জনসম্পদ উন্নয়ন যে উদ্যোগগুলি রয়েছে, সেগুলি 5 বছরের জন্য নয় বা 1 বছরের জন্য নয়, সেগুলি যেন একটা লম্বা সময় সেখানকার সাধারণ মানুষের উপকার করতে পারে। এবং তাই নয়, সেটা যেন অর্থনৈতিকভাবে টেকসই হয়। অর্থাৎ সেখানে যাতে এত বাজেট সেখানে না খরচ হয় যাতে সেটা লাভজনক না হয়। এবং পরিবেশের ভারসাম্য রক্ষাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। কারণ গোটা মনুষ্য প্রজাতি আস্তে আস্তে বিলুপ্তের পথে এগুচ্ছে আমাদের লাগাম ছাড়া এবং বেহিশেবি কার্যকলাপ পরিবেশের উপর। গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ দূষণের মাধ্যমে আমাদের মানব সম্পদ বা মানব সভ্যতা এখন ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। সুতরাং সেই জায়গায় যখন আমরা শিল্পায়নের কথা বলবো, যখন আমরা উন্নয়নের কথা বলবো, ডেভেলপমেন্ট পলিসির কথা বলবো, তখন সবসময় মাথায় রাখতে হবে সেগুলি যেন সব রকমভাবে মানব সম্পদ এবং আমাদের পরিবেশ, ফিনান্সিয়াল স্টেট বা অর্থনৈতিক অবস্থা সব কিছুর সঙ্গে সমানভাবে সাযুজ্যপূর্ণ হয়। আমাদের এটাও কিন্তু মাথায় রাখা উচিত যে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি সমাজের জন্য গড়ে উঠেছে।
এই সমাজে মানুষ শুধুমাত্র নিজের জন্য বাঁচে না, সে তার প্রতিবেশীর জন্য বাঁচে, সে তার ভবিষ্যৎ সন্তানের জন্য বাঁচে, সে তার ভবিষ্যৎ সন্ততির জন্য সম্পত্তি বাঁচিয়ে যায়। সেক্ষেত্রে গোটা পৃথিবীটাকে বাসযোগ্য করে তোলা, কবি যেমনটি বলেছিলেন, বা গোটা পৃথিবীটাকে ঠিক সুন্দর করে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং সেই জন্যই আমরা টেকসই উন্নয়ন প্রকল্পের উপর জোর দেব, যাতে এই পৃথিবীতে দূষণ বা অন্যান্য কিছু খুব বেশি না ছড়ায়, এবং আমরা যাতে পরিবেশটাকে সংরক্ষণ করে মোটামুটিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। এর বাইরে এই প্রাথমিক বা প্রধান যে মূল্যবোধ সমূহের কথা আমরা তখন আলোচনা করেছি, এর বাইরেও আমাদের আরও কয়েকটি মূল্যবোধ রয়েছে, সেগুলি এখানে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর হলো বৈচিত্র্যের প্রতি সম্মান, 2 সহযোগিতা, 3 স্বচ্ছতা ও দায়িত্বশীলতা। বৈচিত্র্যের প্রতি সম্মান বলতে আমরা কি বোঝাতে চাইছি? আমরা জানি যে এই ভারতবর্ষ দেশটি সাংস্কৃতিক বহুত্ববাদ, জাতিগত বহুত্ববাদ, সব রকম বহুত্ববাদের একটি সংমিশ্রণ। এবং এত কিছুর মধ্যে আমরা জানি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একটি ঐক্যের দুন্দুভি বেজে ওঠে, একটি ঐক্যের সুর আমাদের সবার মধ্যে বেজে ওঠে। সুতরাং প্রতিটি মানুষ যারা জনসম্পদ উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করবেন, তিনি উত্তর পূর্ব ভারতের কোনো পাহাড়ি মানুষ হতে পারেন, তিনি গোর্খা গাড়োয়ালের কেউ হতে পারেন, তিনি দক্ষিণ ভারতের কেউ হতে পারেন, তিনি পূর্ববঙ্গের কলকাতার বুকের কেউ হতে পারেন, তিনি যেন এই যে সাংস্কৃতিক এবং সামাজিক বিভিন্নতা আমাদের দেশে রয়েছে তার সম্পর্কে ওয়াকিবহাল হন। তিনি যেন ভিন্ন সম্প্রদায়, ভিন্ন জাতি তাদের সঙ্গে মিশে যেতে পারেন এবং তাদের সঙ্গে একসাথে এই দেশকে গড়ে তোলার কাজে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে জনসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কৃতি, জাতিগত পরিচয় এবং পটভূমিতে পার্থক্যকে চিনে রেখে তার মূল্যায়ন করা এবং মনুষ্যত্বকে সব কিছুর উপরে সম্মান দিয়ে সাংস্কৃতিক, জাতিগত বিভিন্ন ভেদাভেদকে যেন আমরা একইভাবে মেনে নিতে পারি, এটাই বৈচিত্র্যের প্রতি সম্মান দেওয়া। এবং আমাদের এই ভারতবর্ষ এত বৈচিত্র্যময় বিচিত্র একটি সমাজ, সেখানে তাদের ভেতর সামাজিক ঐক্য এবং সংহতি যেন স্থাপিত হয়, সেটাও সমানভাবে দেখার। আমাদের এই জনসম্পদ উন্নয়নের যে কি ভ্যালুসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সহযোগিতা। আমরা বলেছি যে আমাদের এই জনসম্পদ উন্নয়নের যে প্রকল্পগুলির সাধারণ মানুষের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। একই সঙ্গে আমরা বৈষম্য দূরীকরণের কথা বলেছি, আমরা সম্প্রীতি এবং সংহতির কথা বলেছি। কিভাবে এই সহযোগিতার মাধ্যমে আমরা বাদবাকি লক্ষ্যগুলিকে অর্জন করতে পারি সেটা একবার আমরা আলোচনা করে নেব। আমরা যখন কোনো জনসম্পদ উন্নয়নমূলক প্রকল্প কোনো জায়গায় সেটিকে প্রতিষ্ঠা করব, সেখানে সাধারণ মানুষ জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থা নির্বিশেষে তারা সেখানে অংশ নেবেন, তখন সেখানে স্বাভাবিকভাবেই তারা একে অন্যের পাশে দাঁড়াবেন, একে অন্যের কাজ ভাগ করে নেবেন এবং সেখানে এর মাধ্যমে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, যেটি সমাজের এবং আমাদের দেশের যে গণতান্ত্রিক পরিকাঠামো, যেখানে প্রতিটি প্রান্তিক নাগরিক, প্রতিটি মানুষকে আমরা সমানভাবে তার অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করে থাকি, সেই লক্ষ্যটি অর্জন করতে আমাদের সাহায্য করবে। এবং এই সহযোগিতার মাধ্যমে তাদের ভেতর সম্প্রীতি গড়ে উঠবে এবং তার সাথে সাথে এই যে বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে যে আমাদের ঐক্যের সুর, যে ঐক্যের দুন্দুভির কথা বলছি আমরা, সেটি কিন্তু আবার প্রতিষ্ঠিত হবে। এবং এই জন্য এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারি উদ্যোগে আমাদের বিভিন্ন যে জনসম্পদ উন্নয়ন প্রকল্পগুলি রয়েছে, সেখানে আমাদের সামাজিক গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংস্থা এবং তার সাথে সাথে বিভিন্ন
বেসরকারি সংস্থা, স্থানীয় সম্প্রদায় তাদেরকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন আমরা মাথায় রাখতে পারি